জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন দেশ গঠনের অঙ্গীকার, গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকরের দাবি। আবু সাইদকে গুলির দৃশ্য সরাসরি সম্প্রচার করায় এনটিভিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি চিফ প্রসিকিউটরের। ৪৫ বছর পর শহীদ জিয়ার ঘাতক মোজাফফর গ্রেফতার, সেনানিবাসে হস্তান্তর। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলে যে সরকার উল্টে দেয়া যায়, তার জ্বলন্ত উদাহরণ রংপুরের আবু সাইদ। 2024 সালের 16 জুলাই নিরস্ত্র এক আন্দোলনকারীকে গুলির দৃশ্য এনটিভিতে সরাসরি সম্প্রচারের পর গণবিস্ফোরণ তৈরি হয় দেশ জুড়ে। সময়ের পরিক্রমায় আবু সাইদের সেই বীরত্ব এখন লাখো শিক্ষার্থীর পাঠ্য। 16 জুলাইয়ের সেই দিনের কথা তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদেক। জনগণের হাজারো পুঞ্জীভূত ক্ষোভ ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল দুহাত প্রসারিত করে। ক্ষমতার নেশায় উন্মত্ত সরকারের অনুগত বাহিনীর কাছে মানবদেহই যেন আতঙ্কের কারণ। শিশু, যুবা, বৃদ্ধ, নানা শ্রেণী পেশার মানুষ এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে। বিক্ষোভের দাবানলে ছারখার হতে থাকে ক্ষমতাসীনের মসনদ। আবু সাইদের ঘটনা নিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করে দিতে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হয় রংপুর মেডিকেলের চিকিৎসক রাজীবকে। চরম নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম এবং প্রচণ্ড প্রেসারে ছিলাম। আমি 5 থেকে 6 বার রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার রিপোর্ট পুলিশের তরফ থেকে রিপোর্ট জমা নেওয়া হয়নি। পরে অবশ্য আপনারা আল জাজিরাতে এই রিপোর্টটা দেখছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ ছিল যেন আমি রিপোর্টটা চেঞ্জ করে দিই, কিংবা রিপোর্টটা চেঞ্জ করে আবু সাইদের যে গুলিবিদ্ধ হয়েছে সেটা না দিয়ে হেড ইনজুরি দিয়ে রিপোর্টটা দিই। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এনটিভিকে বারবার চাপ দেওয়া হয় এই নির্মম দৃশ্যের ফুটেজ সরিয়ে ফেলার, কিন্তু এনটিভি কর্তৃপক্ষ অনড় থাকেন। এনটিভির সেই লাইভ ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করে। এনটিভির যদি ওই রিপোর্টটা যদি আমাদের সামনে না থাকতো, তাহলে বাংলাদেশের বা আমাদের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, যার এই শহীদের ঘটনার পরিপ্রেক্ষিতেই সারা বাংলাদেশে আন্দোলনটা দানা বেঁধে উঠে সাক্ষীর ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে কাজ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিয়ে শিক্ষক ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করতে গিয়ে আজও অশ্রু সজল হন। কারো কণ্ঠে ক্ষোভ, হতাশা, আবার কেউ কেউ জুলাই অভ্যুত্থানের মূল মন্ত্র বৈষম্যহীন দেশ গঠনে দিলেন তাগিদ। আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় রংপুর থেকে সেসব কথা তুলে ধরছেন একে মইনুল হক। শহীদ আবু সাইদ একটি নাম, একটি ইতিহাস, যার বিরচিত আত্মাহুতির দৃশ্য ঘি ঢেলেছিল কোটা বিরোধী আন্দোলনে, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। 16 জুলাই 2024 দুপুর 2টার পরপরই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনের সড়কে কালো টি শার্ট পরা কৃষ্ণকায় এক যুবক দুহাত প্রসারিত করে বুকে পেতে নেন ফ্যাসিস্টের লেলিয়ে দেয়া পুলিশের তাজা বুলেট। ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েন পিচঢালা সড়কে। এমন দৃশ্য ঘটনাস্থল থেকে একমাত্র টেলিভিশন চ্যানেল এনটিভি তাদের দুপুরের খবরে লাইভে সম্প্রচার করছিল। এনটিভির সুবাদে গোটা বিশ্ব এই নির্মম দৃশ্যের সাক্ষী হয়। কেঁপে ওঠে স্বৈরাচারিণী হাসিনার গদি, দাবানলের মতো ছড়িয়ে পড়ে সরকার পতন আন্দোলন। আমাদের মধ্যে তখন একটা বিধি সঞ্চার হয়, এই বিধি সঞ্চারটা কাটিয়ে দেওয়ার জন্য শহীদ আবু সাইদ ভাই একেবারে সবাই যখন দূরে সরে গেছে, উনি সবার সামনে এসে বুক চিতিয়ে ঘাতকের সামনে 2 হাত প্রসারিত করে ওনার বুকটা সামনে দেয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আবু সাইদের সহযোদ্ধারা চান যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাইদ সহ শহীদরা আত্মাহুতি দিয়েছে তা যেন দেশে বাস্তবায়িত হয়।
দেশের জন্য শহীদ হওয়ার 2 বছর পরও প্রিয় ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া ও দেবদারু সড়ক, স্বাধীনতা ও মিডিয়া চত্বর, ইংরেজি ডিপার্টমেন্ট সর্বত্র এখনো প্রাসঙ্গিক বীর আবু সাইদ। আবু সাইদের মেসের যাদের সাথে আমাদের ক্লোজ কানেকশন, তাদের সাথে যখন দেখা হয় সবাই আবু সাইদকে নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের মাঝে নাই শুধু আবু সাইদ। সেদিন আবু সাইদ ভাই ভয়ঙ্করভাবে উনিও মারপিট হন এবং আমিও এবং আমাদের নির্যাতন হই ছাত্রলীগের। শহীদ আবু সাইদ হত্যার 2 বছর হয়ে গেছে। তাকে যে খুনি এবং সন্ত্রাসীরা হত্যা করলো, সে বিচারের রায় কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। সেদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবু সাইদের নিতর দেহ নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র তৈরি করেছিল আওয়ামী প্রশাসন। জালেম শাহীর চোখ রাঙানি উপেক্ষা করে প্রিয় ছাত্রের লাশটি বাবা মায়ের কাছে নিয়ে যাওয়ার স্মৃতি এখনো তাজা এই শিক্ষকের মনে। একটা বাবা মা সন্তান পাঠিয়েছিল, এটা মরদেহ নিয়ে যেতে হবে, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কেউ যাবে না, এটা হতে পারে না, এটা হয় না। আমি তখন গাড়িতে উঠে বসলাম, সেখানে তার বোন হাত ধরে সে খুব করুণ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার আমার চাকরি না গেলে হয়, স্যার আমার বিসিএস না গেলে হয়, স্যার আমার ভাইটা গুলি না করিলে হয়, আমার ভাইটা বাঁচি থাকিলে হয়। 24-এর প্রথম শহীদ আবু সাইদের স্মৃতিকে ধারণ করে সারা দেশের মানুষের একটাই চাওয়া, গড়ে উঠুক বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশ। চিরতরে বন্ধ হোক ফ্যাসিস্ট হয়ে ওঠার কালো পথ। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এনসিপি ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া কক্সবাজারের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। এখানে ঘুমিয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার অপসারণের বিরুদ্ধে হাসি মুখে যে তরুণ বুলেট বুকি নিয়ে জাগিয়ে গেছেন গোটা দেশকে। আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে তার মহান আত্মত্যাগ। এই সন্তানদের জন্য, এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসেছি এবং আগামীতেও আমরা জাতীয়ভাবেই এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পীরগঞ্জে নিভৃত পল্লী বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও সাইদের স্বজনদের সাথে মত বিনিময় করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। ফুলেল শ্রদ্ধা জানান এনসিবির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা। কথা বলেন আবু সাইদের গর্বিত স্বজনদের সাথেও। শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। তাদের কণ্ঠে উঠে আসে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যাকারী ও নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আবু সাইদ ওয়াসিমের মতো জুলাই শহীদদের নতুন বাংলাদেশ গড়ার আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমনটাই চাওয়া সবার। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, ভবিষ্যৎ বিনির্মাণে এই আত্মত্যাগ
প্রেরণা হয়ে থাকবে। রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অকুতোভয় শহীদদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকল নাগরিকের জন্য নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সরকার ও জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করতে পারে। আল্লাহর দরবারে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কোনোভাবেই ৭০% মানুষের ভোট বৃথা যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে দেশে আবারও সংঘাত সংঘর্ষ হলে তার দায় নিতে হবে বিএনপিকে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই শহীদ দিবসে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে এই আলোচনা সভা, যেখানে উপস্থিত হন আহত জুলাই যোদ্ধা, গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্য সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জুলাই অঙ্গ হারানো ব্যক্তি, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি এ সময় সংঘটিত গণহত্যার বিচার দাবি করেন। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে এখানে বলতো না ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না। আলোচনা সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে বিএনপি তালবাহানা করছে। এ সময় জুলাই শহীদ ও আহতদের নামে দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণের দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় নির্বাচনের আগে দেওয়া ওয়াদার সাথে বিএনপি গাদ্দারি করছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় সংস্কার বাস্তবায়ন না করার ফলে দেশে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হলে তার জন্য বিএনপিকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা সাবধান করছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় গণভোট বাস্তবায়নের পথ বিএনপিকে খুঁজে বের করার আহ্বানও জানান বক্তারা। সবার জন্য সামনের প্রশিক্ষণ বাধ্যতামূলক। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির একটি ভিডিও এবং চ্যানেলের রংপুরের সাংবাদিক AKM মইনুল হকের চাক্ষুষ সাক্ষ্যে আবু সাইদ হত্যার ঘটনা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় আবু সাইদকে পুলিশই গুলি করে হত্যা করেছে। আসামিদের সাজাও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেজন্য এনটিভিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সেই ভিডিও এবং আবু সাইদ হত্যা মামলার প্রমাণের বিষয়ে কথা বলেছেন ট্রাইব্যুনালের সাবেক ও বর্তমান চিফ প্রসিকিউটর। এ নিয়ে জানাচ্ছেন হাসান জাভেদ। 2024 সালের 16 জুলাই ঠিক দুপুরবেলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনের উত্তাল তরঙ্গ। সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ বুক চিতিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তখন দুপুর 1:15। এনটিভির দুপুরের সংবাদ সম্প্রচার চলছিল। সেই সময় সরাসরি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এনটিভির রংপুরের সাংবাদিক AKM মইনুল হক, আর ভিডিও ধারণ করছিলেন ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান। ধারা বর্ণনার সময় দেখা যায় এক প্রান্তে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদ, অপর প্রান্ত থেকে সশস্ত্র পুলিশ তাকে গুলি করে। সেই ঘটনা এনটিভির মাধ্যমে সারা দেশ সহ পুরো বিশ্ব প্রত্যক্ষ করে। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন এই ভিডিওটা সম্পর্কে আমরা প্রথম থেকে জানতাম এবং আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করি যে এনটিভির সেই সংশ্লিষ্ট প্রতিবেদক, রিপোর্টার, ক্যামেরাম্যান এবং এনটিভির কাছ থেকে এই ফুটেজটা জব্দ করা, সেই কাজটা আমরা করি। আমরা যদি সেরকম একটা ফুটেজ না হতো তাহলে
আন্দোলন এরকম করে দানাবিধি উঠতো কিনা, ফ্যাসিস্টের পতনটা এই প্রক্রিয়ায় হতো কিনা, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। আমি তো নির্দ্বিধায় বলতে পারি এনটিভি এই জন্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হোক, সমাজের পক্ষ থেকে হোক, একটা বিশেষ স্বীকৃতি পাওয়া উচিত যে এনটিভির এই ফুটেজটি এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে সারা জীবন, সারা যুগ যুগ এটা বহাল থাকবে। আবু সাইদ হত্যা মামলার প্রমাণ হিসেবে এনটিভির সেই ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। একই সাথে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন সাংবাদিক মইনুল হক। সাক্ষ্যে ঘটনার ভয়াবহ চিত্র তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। শহীদ আবু সাইদের এরকম একটি জীবন্ত ঘটনা, তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ সুরতহাল করলো, পোস্টমর্টেম করলো, সেখানে একটা বিকৃত রিপোর্ট দিয়ে সেখানে বলা হলো যে তাকে ঘাড়ে অথবা মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেছে। এই যে একটা মিথ্যা ন্যারেটিভ যে জনগণের মধ্যে প্রচার করে দেওয়া হলো, সেদিন যদি এনটিভির এই ফুটেজটা যদি না থাকতো, তাহলে আজকে শহীদ আবু সাইদের বিচারটি আমরা সঠিকভাবে করতে পারতাম কিনা। ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য প্রদান করেছেন দুটো মামলায়, একটা হচ্ছে আবু সাইদ কেন্দ্রিক এবং শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির জায়গায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি ছিল, এই দুটো মামলায় তার সাক্ষ্য এবং এনটিভির এই ভিডিও ফুটেজ এই মানবতা বিরোধী অপরাধ প্রমাণের একটা অমূল্য দলিল। আমরা মনে করি যে এনটিভি জাতির জন্য একটা ঐতিহাসিক কাজ এইটার মাধ্যমে করেছেন। রায়ে বিচারপতি সেই ভিডিওর জন্য এনটিভিকে এবং সাক্ষ্য দেওয়ার জন্য এনটিভির সাংবাদিককে ধন্যবাদ জানান। আমাদের ট্রাইব্যুনাল এনটিভির এই ফুটেজ সম্পর্কে বিস্তারিত জাজমেন্টে আলোচনা করেছেন, আমাদের ওই সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন। সেইখানে সেই ফুটেজটাই সেই ফুটেজের যে সাক্ষ্যগত যে একটা প্রবেটিভ যে ভ্যালু, সেই জায়গাটা গুরুত্বের সাথে তারা রায়ে উল্লেখ করেছেন। আগামী দিনেও মানবতা বিরোধী অপরাধের মামলা প্রমাণে এনটিভির মতো অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান ও সাবেক চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফের হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানী বনানী ডিওএইচএস থেকে তেজগাঁও পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এই বিষয়ে পুলিশ কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি। সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানানো হয়েছে। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফের হোসেন ছিলেন অন্যতম। তাকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবেও বলা হয়ে থাকে। সেনাবাহিনী যেটা বলে যে কোনো সেনা সদস্য ও তার ইউনিট থেকে পলাতক হয়ে গেলে সেটা ওনারা পুলিশকে একটা ইনফর্ম করে। যথারীতি আপনি জানেন যে পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ওনার নামে ধরে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তখন আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী, সেনা আইন অনুযায়ী তার ঘোলা পানিতে মাছ শিকার করে কিছু মহল সরকারকে বিব্রত করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার সময় ও আন্দোলনে এমন প্রবণতা দেখা দিয়েছিল, অনেক অছাত্র আন্দোলনে এসেছিল বলে মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার ও রায় কার্যকর করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের নানা প্রান্তে ধর্মীয় আবেগ অনুভূতির মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, তাই নির্বিঘ্নে সবাইকে স্ব ধর্ম বিশ্বাস পালনের আহ্বান জানান তিনি। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধামরাইয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়েছে 400 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি জীবন কানাই দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজউদ্দিন। সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। বিকেলে কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মানিকগঞ্জ শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। ফরিদপুরের নগরকান্দায় জগদিয়া দুর্গা মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চট্টগ্রামে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। অন্যদিকে খুলনা, নওগাঁ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ দেশের অন্য সব জেলাতেও শুরু হয় রথযাত্রা উৎসব। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এই অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল না কিনে দেশের কৃষিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সেচ, সার ও বীজের প্রাপ্যতা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিও তুলে ধরা হয়। তিস্তা পরিকল্পনা নিয়ে সরকার চীন সফর করেছে প্রধানমন্ত্রী, কিন্তু কোনো অর্জন নিয়ে ফিরে আসতে পারে নাই। এবং এই উত্তরাঞ্চলে যেহেতু বিরোধী দলের বেশিরভাগ এমপি হচ্ছে বিরোধী দলের, ফলে পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, রংপুরে বড় বড় বাজেট, উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয় নাই। এইভাবে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে বর্তমান সরকার, কিন্তু আমরা এটা মেনে নেব না। বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে প্রাণ RFL। রাজধানী আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, পরিচালক খালেদ হাসান, AKM রফিকুল ইসলাম ও প্রাণ RFL এর গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ, কার্যকর সংগ্রহ ব্যবস্থা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি, সম্পদ পুনরুদ্ধার, বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন এবং এই খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাইজ টুগেদার স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন কেবলসের 3 শতাধিক ডিলার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ওয়ালটন কেবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক নিশাত তাসনিম সূচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ান ও মোহাম্মদ ইউসুফ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ
শেষ হয়েছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই ঋণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদের বৈঠক শেষে মুখপাত্র জানান, পুরনো ঋণ কর্মসূচি চলমান থাকলেও নতুন প্রকল্পের ঋণ পেতে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না। তিনি বলেন, আইএমএফের সঙ্গে আলোচনায় আগের পরিকল্পনার পরিবর্তে সরকারের নির্বাচনী ইশতেহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে 5 দিনের সফরে দেশের সামষ্টিক অর্থনীতি, চলমান সংস্কার কর্মসূচি এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর এর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে আইএমএফের প্রতিনিধিরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।